শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডে দুধারে বসত বাঁশের ছাউনি, কাদামাটি জল, কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি হয়ে আকাশটা দেখে। আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে, ওরা বলো কাকে। সে জুলাই 2020 আমাদের প্রিয় সাদাত ভাইয়ের জন্মদিন। জীবিত থাকা অবস্থায় আমরা মহা জমজমাট করে জন্মদিন উদযাপন করতাম। তিনি সশরীরে না থাকলেও সাদাত ভাই আমাদের মাঝে, সবার মাঝে জীবিত আছেন এবং থাকবেন। আমার মতো অনেকেরই জীবন শিক্ষক তিনি। যিনি জন্ম দেন তিনি পিতা, কিন্তু যিনি জীবন সম্পর্কে বোধ, ধারণা, বাস্তবতা অবলীলায় অবচেতনভাবে জীবন শিক্ষা দিতে পারেন তিনি জীবন শিক্ষকই বটে। ধন্যবাদ গোলাম মর্তুজা, সাদাত ভাইয়ের এই স্মারকগ্রন্থটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করার জন্য। অনেক চেষ্টা করেও নতুন লেখা সংগ্রহ করতে সক্ষম হয়নি। বিভিন্ন সূত্রে ছবি সংগ্রহ করা হয়েছে। তুহিন, ফেসবুক, ইউটিউব, বিজলি এবং সাদাত ভাইয়ের কিছু পুরনো অ্যালবাম থেকে, যা আমরা বিজলির কাছ থেকে পেয়েছি, ছবি সংগ্রহ করা হয়েছে। মেধার এই আয়োজন আসলে সাদাত ভাইকে স্মরণ করেই আমরা মনে প্রাণে সব সময় সাদাত ভাইকে মনে করি ও জীবনযাপনের একটা অধ্যায় পার করেছি বলে আমাদের মনে হয়। তিনি সারা জীবন আমাদের মাঝেই থাকবেন। আজ 12 জন স্মৃতিচারণ করবে। 28, 29, 30 পরপর 3 দিন চলবে স্মৃতিচারণ পাঠ। স্মৃতিচারণ পাঠ করছে তরুণ প্রজন্মের আরিফ মল্লিক। এই পুরো বিষয়টির বিন্যাস বা গ্রাফিক্স করছে নীরব আদ্র। রবীন্দ্রনাথ সবসময় বলতেন, তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহৎ। আসলেও ঠিক, সাদাত ভাই মহৎ, তার সৃষ্টির চেয়েও তিনি অনেক বেশি মহৎ। মেধার এই আয়োজনে যাদের স্মৃতিচারণ পাঠ করা হচ্ছে তারা হলেন সাদাত চৌধুরী, সেলিনা চৌধুরী, সাদাত চৌধুরীর স্ত্রী, শাসা চৌধুরী, সাদাত ভাইয়ের বড় কন্যা, এশা চৌধুরী, সাদাত ভাইয়ের ছোট কন্যা, আমাদের প্রিয় সেলিম আলদিন, আমাদের প্রিয় কবি শামসুর রহমান, আমাদের প্রিয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার, অধ্যাপক আব্দুল আবু সাইদ, আমার শিক্ষকও বটে, সৈয়দ শামসুল হক, গোলাম মর্তুজা এবং আসিফ নজরুল। যদি ভুলে যাই শাহাদত চৌধুরী। একটি প্রশ্ন পরিচিত জন, বন্ধু বান্ধব ও সহযোদ্ধারা করে থাকেন, আমি যুদ্ধ সময়ের কথা লিখছি না কেন? আমি সহজ উত্তর দেই, এখনো সময় করতে পারছি না। উত্তরটা মিথ্যা নয় পুরোপুরিভাবে। আমি 71-এর 9 মাসকে প্রত্যক্ষ করতে চাই বড় ক্যানভাসে, যার জন্য সময় তো প্রয়োজন। কেন লিখছি না এ প্রশ্ন নিজেকে করলে উত্তর পাই না। তখন আবারও প্রশ্ন জাগে, যদি ভুলে যাই, ভুলে যাওয়া কি সম্ভব? এই দুটো প্রশ্নের প্রথমটির উত্তরে বলি, আমি তো ঘটনাক্রম থেকে বেরিয়ে আসতে পারলাম না। অতীত দেখার জন্য প্রয়োজন একটি প্রেক্ষিত, পূর্ণাঙ্গ দৃষ্টিকোণ। কিন্তু গত 25 বছরের ঘটনাবলিতে যুদ্ধস্থিতি
পেল না জাতির জীবনে। প্রশ্ন ওঠে যুদ্ধ নিয়ে, যুদ্ধের স্বরূপ নিয়ে, নেতৃত্ব নিয়ে। প্রশ্ন তোলা হলো শত্রু নিয়ে, যুদ্ধের মিত্র নিয়ে। এত বিতর্কে মুক্তিযুদ্ধটা সম্পৃক্ত হতে পারছে না জাতির অস্তিত্বে, থেকে যাচ্ছে স্মৃতি হয়ে, অতীত কথা হয়ে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হয় না, ভুলব না, এক ধরনের রোমান্টিকতা, আবেগ, যা হয়তো সত্যের চেয়ে বড়, সত্যের চেয়ে সত্য এবং সুন্দর। কিন্তু ঘটনার আবেগের শিকলে এক ধরনের বন্দিত্ব আছে। ঘটনার অংশীদারিত্বের থেকে জন্মে অধিকারবোধ, যা সময় ও ঘটনার ব্যাপকতা সামগ্রিকভাবে সংকুচিত করে। অধিকারিত্ব বোধ থেকে, প্রকাশ থেকে, ঘটনার সঙ্গে বসবাস করতে করতে নিজের অজ্ঞাতেই তা পুষ্পিত হতে থাকে নিজের ভেতর। স্মৃতিও আমাদের অবিনশ্বর নয়। লিখিত প্রকাশ না থাকলে সময়ে তার রূপান্তর ঘটে, পরিণত হয় রূপকে। সবার বয়স বাড়ছে। যুদ্ধের সময় যে যোদ্ধা ছিল সদ্য যুবক, তার বয়স কম হলেও 40-এর নিচে নয়। বয়সে স্মৃতি শিথল হয়েছে, অবলোকনের কেন্দ্র বদলে যাচ্ছে। চারদিক দেখলে শুনলে মনে হয় ৭১-এর যুদ্ধ যেন বিলুপ্ত প্রায় প্রজন্মের স্মৃতি নির্ভর লোকগাথা। মনে হয়েছিল সবই মনে আছে। হ্যাঁ, মনে আছে, যতটুকু মনে রাখতে চাই। এখানে আমি 4 জনের কথা ভেবে শুরু করে এখন বাদ দিতে যাচ্ছি, কারণ 4 জনের মধ্যে 3 জনের নামই মনে করতে পারছি না। ভুলি নাই বিচিত্রা প্রথম ছাপে ৭৩ ও ৭৪ সালে। পরবর্তী পর্ব ছাপা শুরু হয় স্বাধীনতার 25 বছরকে সামনে রেখে ৯৫ সাল থেকে। প্রায় 13 মাস ধরে ছাপা হয়েছে অসংখ্য লেখা, যাদের অনুভব ছিল বা ছিল মনে রাখার মতো বয়স। তারা লিখেছে যা এখনো মনে আছে। চেনা অচেনা ঘটনার একই ঐক্যতান, যে ঐক্যতান সমগ্র জাতিকে একই সূত্রে বেঁধেছিল। যে ঘটনা এদেশের মানুষের কাছে, পরিবারের হৃদয়ে, স্মৃতিতে ছিল গোপনে, সে ঘটনা বিচ্ছিন্নভাবে ছাপা হয়েছিল সাপ্তাহিক বিচিত্রার পাতায়। ছোট ছোট বিচ্ছিন্নতার ভেতরে অনুভবের সিম্ফনি ছিল, যেন এক নকশি কাঁথার মাঠ। লক্ষ কোটি বার সিদ্ধ হয়েই জন্ম নেয় এক অসামান্য সুন্দর। এ সুন্দর নতুন প্রজন্মের জন্য আমাদের রেখে যাওয়া বিশ্বাস। নতুন প্রজন্মের গোলাম মুর্তজা অনেক ঘটনার কিছু ঘটনা সংকলিত করেছে। তাকে শুভেচ্ছা জানানো প্রয়োজন। 21শে ফেব্রুয়ারি 1997। ভুলি নাই গ্রন্থের ভূমিকা হিসেবে শাহাদত চৌধুরী এই লেখাটি লিখেছিলেন। জীবনকে দেখতেন অন্যভাবে। সেলিনা চৌধুরী আমার বান্ধবী ডানা, ওরই বড় ভাই হিসেবে জানতাম শাহাদত চৌধুরীকে। প্রাণবন্ত, জলি মাইন্ডেড একজন, আবার প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন, বন্ধুর ভাই। সেই হিসেবেই যতটুকু দেখা ততটুকুই। ডানাদের বাসায় গেলে বা ওদের বিয়ে শাদী বা অন্য কোনো অনুষ্ঠানেই দেখা হতো, এর বেশি না। আলাদাভাবে কখনো কোনো কথাও হয়নি, কিন্তু লক্ষ্য করতাম ওরা ভাই বোনরা কি নিয়ে যেন হাসি ঠাট্টা করত, কানাকানি করত আর হাসত। আমি ঠিক বুঝতাম না। আমাদের বিয়েটা ঠিক হয় অনেকটা হঠাৎ করেই, একটা মজার ঘটনা দিয়েই
এর সূত্রপাত। ডানার বড় ভাই মোর্শেদ ভাইয়ের বিয়ে। ডানা আগে থেকেই বলে রেখেছিল বিয়েতে খুব মজা হবে, আমি যেন সব সময় তাদের সঙ্গে থাকি। একদিন আমরা সবাই মিলে মেয়ের বাড়িতে পাঠানোর জিনিসপত্রগুলো সাজাচ্ছিলাম। অনেক জিনিস দেখে আমি বললাম, বিয়ে করলে তো অনেক মজা, প্রচুর জিনিস পাওয়া যায়। কথাটা মুখ থেকে পড়তে না পড়তেই ডানা লুফে নিয়ে বলল, বিয়ে করবি আমার ভাইকে? তাহলে তোকে অনেক জিনিস দেব। আমাদের বিয়েটা দেন জাহানারা খালা, জাহানারা ইমাম। তিনি আমার গার্জিয়ানদের সঙ্গে, আমার বাবা ও মায়ের সঙ্গে কথা বলে বিয়ে ঠিক করেন। আমাদের এনগেজমেন্টটা হঠাৎ করেই হয়। জাহানারা খালা চেয়েছিলেন একেবারে বিয়েটা দিয়ে দিতে। 29 মার্চ ছিল রুমির জন্মদিন। খালা চাইলেন 29 মার্চেই আমাদের বিয়েটা হোক, কিন্তু শাহাদাত চাইল না। হইচই লাগিয়ে দিল, বলল, আম্মা, উনি জাহানারা খালাকে আম্মা বলে ডাকতেন, আমি এভাবে তাড়াহুড়া করে করব না, যা করব সুন্দরভাবে গুছিয়ে করব। পরে ওই 29 মার্চে আমাদের এনগেজমেন্ট হল। 1977 সাল ছিল সেটা। এরপর ওই বছরই 16 অক্টোবর বিয়ে। অনেক গোছানো ও সৌন্দর্যপ্রিয় মানুষ ছিল। বিয়ের আগে কয়েকটা মাস সময় নিল সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নেয়ার জন্যই। ঘর ঠিক করল, সেটা সুন্দর করে সাজিয়ে নিল। কি চমৎকার ছিল একটা মেয়ে তার নতুন সংসারে গিয়ে সব গুছিয়ে নেয়। আর আমি পেয়েছি সাজানো গোছানো চমৎকার একটা ঘর, একটা সংসার। সবই করেছিল ও নিজ হাতে। যদিও শাহাদত প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল সে বিয়ে করবে না, যে ভবঘুরে জীবন এভাবেই কাটিয়ে দেবে সারাটা জীবন। কিন্তু যখন সিদ্ধান্ত নিল বিয়ে করবে, তখন বলল, বিয়ে যখন করব পারফেক্টলি করব, কোনো ফাঁক থাকবে না কোথাও। সেভাবেই কিন্তু হলো সব কিছু। বাজারটাও করত নিজ হাতে। সেটাও ছিল একটা দেখার মতো বিষয়। বাজার থেকে যখন ফিরত, তার পেছনে কয়েকজন লোক, প্রত্যেকের হাতে মাথায় বোঝাই করা জিনিস। কত কি যে কিনত। লোকজনকে খাওয়াতে খুব পছন্দ করত। সবসময় আমাকে বলতো, লোকের বাড়িতেই তো লোক আসবে, তাদের আদর যত্ন করতে হবে, এটাই নিয়ম। লোকজন আড্ডা মারবে, হইচই করবে, এটা খুব পছন্দের বিষয় ছিল তার। বাজার থেকে বড় বড় মাছ কিনত। এই মাছ কিনতে সে সোয়ারি ঘাট চলে যেত। শেষের দিকে বাজার করত আগোড়ায়। এটা তার একটা বিনোদন ছিল। ট্রলি ধরে হাঁটত, এটা সেটা কিনত। অনেকের সঙ্গে দেখা হতো, খুব এনজয় করত এটা। আমি সঙ্গে থাকলেও সবকিছুই কিন্তু তার পছন্দ মতোই। বাচ্চাদের ব্যাপারেও ছিল অসম্ভব যত্নশীল। প্রচন্ড ভালোবাসত বাচ্চাদের। ওরা যখন ছোট ছিল অনেক কিছুই ও নিজ হাতে করে দিত। আমি মাঝে মাঝে ঘুম থেকে দেরিতে উঠতাম। ও তখন এশাকে নিজ হাতে রেডি করে স্কুলে নিয়ে যেত। বলতাম, আমি নিয়ে যাই। ও বলতো, না, তোমাকে রেডি হতে হবে, অনেক ঝামেলা, আমি দিয়ে আসি। এভাবে অনেক কিছুই ও নিজ দায়িত্বে নিয়ে নিত। শাহাদাত চৌধুরীর সবকিছুই আমার ভালো লাগত। তার বিপরীতে কখনোই যেতাম না। সে যেটা ঠিক মনে করত সেটাই মেনে নিতাম। তার যেটা ভালো লাগত সেটা করতেই আমি ভালোবাসতাম। অন্যরকম একটা মানুষ ছিল
জীবনকে দেখত অন্যভাবে, কঠিন জিনিসটাও সহজ করে নিত। জীবনে অনেক ঝড় ঝাপটা এসেছে, আমার মধ্যে বিশ্বাসটা এমনভাবে ছিল শাহাদাত চৌধুরীর ক্ষমতা আছে এটা মোকাবিলা করার। ও ঠিকই ম্যানেজ করে নেবে। আমাদের বাসায় পহেলা বৈশাখে একটা অনুষ্ঠান করার রেয়াজ চালু করল সাচো। অনেক বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। নানা রকম দেশি ফল, ইলিশ সহ নানা রকম মাছ, খই, মুড়ি, মোয়া, নানা রকম দেশীয় খাবারের আয়োজন করত। আমাকে ইলিশ পোলাও রান্না করতে বলতো, আমি করতাম। এটা চালু হলো, শাসার বয়স তখন 1 বছর। ওকে নিয়ে আমরা বটমূলে গেলাম, কিন্তু এত লোক দেখে শাসার সে কি কান্না। তখন আমরা বাসায় চলে এলাম। আমাকে নানাভাবেই সে খুশি রাখত। আমি মুখ কালো করে বসে থাকি, এটা সে কখনোই চাইত না। কোনো বিষয় নিয়ে রাগ হলে ওই আমার রাগ ভাঙাত, বলতো আমি এমনই, আমার উপর রাগ করে থাকা কি ঠিক? আমি আর রাগ করে থাকতে পারতাম না। অনেক ব্যস্ত থাকলেও আমাকে সময় দিত ঠিকই, খুব কেয়ার করত। সে চুপচাপ কোথাও বসে থাকতো, সেটা আমি পছন্দ করতাম না। তার দুরন্তপানা আমার বেশি ভালো লাগত। আমি তাকে দেখতে চাইতাম একজন হিরো হিসেবে। সে বসে থাক, এটা কখনোই চাইতাম না। এই কর্মঠ লোকটা শেষ সময় যেভাবে কাটালো, সেটা আমি কোনোভাবেই মানতে পারতাম না। শাহাদাত চৌধুরী যা কিছু ভালো, তার সব কিছুই পছন্দ করত। ভালো ছবি দেখা, বই পড়া, গান শোনা, বিশেষ করে গানটা খুব পছন্দ করত। আমরা বিয়ের পরপর অনেকটা সময় পার করে দিতাম শুধু গান শুনে। শেষ সময়টাও যখন সে একা থাকত, গান শুনেই সময় কাটাত। আর ছবি দেখায় প্রায়োরিটি পেত আর্ট মুভি। বেড়াতেও খুব পছন্দ করত, দেশে বিদেশের যে কোনো জায়গায়। আর সবচেয়ে পছন্দের ছিল আমাদের সঙ্গে সময় কাটানো। শাহাদাত চৌধুরী কিন্তু বুঝতে পেরেছিল সে আর থাকবে না। কিছুদিন আগেও বলেছিল আমি আর নেই। তাই সেদিন যখন বলছিলাম তোমার শরীরটা একটু ভালো হলে আমরা সবাই মিলে ইন্ডিয়া বা ব্যাংকক কোথাও ঘুরতে যাব, আমার কথা শুনে শাহাদাত চৌধুরী এমনভাবে হাসল, বোঝাই গেল সে হাসির অর্থ। ওই হাসি দিয়ে সে বুঝিয়ে দিল কেন শুধু শুধু বলছো এসব কথা। আমাকে অনেক ভালোবাসত শাহাদাত চৌধুরী, কিন্তু মুখে কখনো বলতো না। আমি বলতাম বলো না কেন? বলতো এটা কি বলার বিষয়? এটা তোমাকে বুঝে নিতে হবে, এটা তোমার মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আমি সত্যি তারই অপরিসীম ভালোবাসা নিয়ে সুখে সংসার করে গেছি 28টি বছর। বাকিটা সময় কাটিয়ে দেব তার এই ভালোবাসা নিয়ে। বাবা, তোমার জন্য, শশাঙ্ক চৌধুরী। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। গানের লাইনে ঘুম পাড়াতেন বাবা। শাহাদাত চৌধুরী আমার বাবা, আমার গর্ব, আমার চেতনা, আমার বন্ধু, আমার পৃথিবী। বাবা আমাকে শেখাতেন কিভাবে মানুষকে ভালোবাসতে হয়, সম্মান করতে হয়। বাবা ভালোবাসতেন মানুষের মহত্ব, মানুষের মনুষ্যত্বকে। বলতেন মানুষ মানুষের জন্য। ছোটবেলা থেকে আমি গল্প শুনেছি যুদ্ধের, দেশের। আমার বাবার চোখের পানিতে দেখেছি মুক্তিযুদ্ধের ভয়াবহতা, চোখের আনন্দে দেখেছি
সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন। মুক্তিযুদ্ধের গল্পে মনে হয়েছে আমিও একজন যোদ্ধা ছিলাম। বড় হয়ে যখন স্কুলে কেউ শুনতেন শাহাদত চৌধুরীর মেয়ে, জিজ্ঞাসা করত, মুক্তিযোদ্ধা বিচিত্রার শাহাদত চৌধুরী? বাবাকে প্রশ্ন করতাম, তিনি কিভাবে জানেন তুমি বিচিত্রায় কাজ করো? তিনি হেসে বলতেন, আমি বলে এসেছিলাম। পরে বুঝতে পারি তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। বাবার মন খোলা বইয়ের মতো, যা মনে হয় তাই করতেন। তার সব কথাই হয়তো সবাই লিখেছেন। মেয়ে হিসেবে আমিও কিছু জানাতে চাই। শাহাদত চৌধুরী আচার বানাতেন। চাচিরা বাবার কাছ থেকে রেসিপি নিতেন। কোরবানি ঈদ এলে তিনি তৈরি করতেন কোল্ড বিফ। আমাদের দু বোনের সঙ্গে কার্টুন দেখতেন। টম অ্যান্ড জেরি ও সিন্ড্রেলা তার পছন্দের। বাগান করতেন। আমার একটা ময়না পাখি ছিল, সেটাকে প্রতিদিন সকালে ছড়া শেখাতেন। ভোর হলো, দূর হলো। ময়না কথাটা শিখেছিল এবং প্রতিদিন সকালে বাবার গলার আওয়াজ পেলে সে ছড়াটা বলত। বাবা অনেক দেশ বিদেশ ঘুরেছেন। দেশ বিদেশে ঘুরে তিনি সংগ্রহ করেছিলেন মুখোশ। পারিবারিক জীবন তার সাজানো গোছানো সার্থক। বাবা শাহাদত চৌধুরী একটু অন্যরকম। বাবা আমার বন্ধু। একটা বন্ধুকে যা বলা যায় বাবাকে তাই বলতাম। তিনি শুনতেন, হাসতেন, নিজের কিছু সিক্রেটও শেয়ার করতেন। আমার হাজব্যান্ড সাইমন বিয়ের আগে থেকেই আমাদের পরিচিত। আমার পছন্দেই বাবা তার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিলেন। আমাকে অনেক বুঝিয়েছেন, বন্ধুত্ব আর প্রেম এক নয়। প্রেম নাও থাকতে পারে, বন্ধুত্ব কখনোই শেষ হয় না। বন্ধু হও, প্রেম সেখানেই হবে। জীবনের অনেক কঠিন কথা বাবার মুখে খুব সহজেই শিখেছি। অনেক কথা বাবাকে নিয়ে বলার আছে। মনের মাঝে আমার অনেক কষ্ট লুকিয়ে আছে। এই কষ্ট বলার জন্য সবসময় বাবার কাছেই যেতাম। আজকে অনেক মিস করছি বাবা তোমাকে। প্রতিটা শব্দে বাবাকে মনে হচ্ছে। বাবা বলতেন, বাঙালিরা মিস করে না, কারণ বাংলা অভিধানে মিস এর কোনো অর্থ নেই। আমি বাবাকে মিস করব না, গর্ব করব। বাবা তুমি আমাদের সঙ্গেই থাকবে, আমাদের অহংকারে। চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? এশা চৌধুরী। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার লেখা ভালো নয়। আমি কোনো দিন লিখিনি। আমাকে 1 মাস আগে বাবা বলেছিলেন, মামুনি তুমি লেখো। আমি তো আছি এডিটর মানুষ, তোমাকে সব ফ্রি এডিট করে দেব। আমি বাবার সঙ্গে অনেক ঝগড়া করে আর লিখিনি, কিন্তু হঠাৎ এখন খুব লিখতে ইচ্ছে করছে, তাই কলম নিয়ে বসলাম। এখন মনে হচ্ছে যে আমার লেখা কে এডিট করবে? আজ আমি যে লিখতে বসেছি তা শুধু বাবার স্মৃতিচারণ নয়। কাগজ ও কলম ছিল বাবার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি এখন যত কলম চালাচ্ছি ততই মনে হচ্ছে যে তিনি আমার পাশেই বসে আছেন। সবাই তাকে চেনেন শাহাদত চৌধুরী হিসেবে। আপনজন, বন্ধু বান্ধব তাকে সম্বোধন করতেন সাহায্য বলে। তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে তার নতুন এক নামের সঙ্গে পরিচিত হলাম, কলম যোদ্ধা। তবে আমার কাছে তার সবচেয়ে বড় পরিচয় বাবা।
শাহাদত চৌধুরী যে শুধুই আমার বাবা। আমাদের দুই বোনের সঙ্গে তার আচরণ আর 10টা মধ্যবিত্ত বাবার মতো। তার ব্যক্তিত্বের অন্যান্য সত্তাগুলো আমাদের সম্পর্কের মাঝে প্রবেশ করত না। আমাদের সঙ্গে তিনি খুবই প্রিয় বাবা। বাবার সঙ্গে আমার জীবন জড়িয়ে আছে নানান কথায়, গানে, ছন্দে ও ঘটনায়। সেখান থেকেই তুলে ধরছি কিছু কিছু টুকরো ছোট ঘটনা। প্রতি সকালে আমাকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করে দিতেন। এমনিতেই তার স্বভাব ছিল খুব ভোরে ঘুম থেকে ওঠা। ছোটবেলায় সকাল 7টায় গান গেয়ে আমার ময়না পাখিটা কই, আমার টিয়া পাখিটা কই, সকাল হয়েছে আমার পাখিটা ওঠো, নিজের কথায় ও গানে তুলে দিতেন। আমার নাস্তার দায়িত্ব নিয়েছেন তিনি। চা, রুটি ও ডিম ছিল আমার সকালবেলার খাবার। বাবার একটি কবিতার লাইন খুবই প্রিয় ছিল, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ। সুকান্ত আমার বাবার প্রিয় কবিদের একজন। এই কবিতা আবৃত্তি করে যতবার শোনাতেন ততবারই গলা ভারী ও চোখ ভিজে যেত তার। অন্তর থেকে একটি অদ্ভুত দেশপ্রেম ছিল যা আমি এই সামান্য শব্দ সম্ভারে বোঝাতে পারব না। বাংলাদেশ তার মা। মাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, দেখেছেন ও দেখবেন। তিনি মারা যাবার মাত্র সপ্তাহখানেক আগে আমি একটি অ্যাকুরিয়ামে কিছু মাছ পোষা শুরু করলাম। ভীষণ হেসে বললেন, হা, এই বুড়ি বয়সে এসব পাগলের মতো কি পালা শুরু করলা? মাছগুলো এখনো আছে, শুধু বাবা নেই। বাবার মতো আমি হয়তো কখনোই হতে পারবো না, কিন্তু বাবা বলতেন, চেষ্টা না করে হাল ছেড়ো না, সাধ্যের সবটুকু দিয়েই চেষ্টা করো। যদি না হয়, যা পেয়েছ তাতেই খুশি হও। আমি চেষ্টা করব আমার বাবার মতোই একটি সুন্দর বাংলাদেশ গড়ার। বাবা নেই, তবে আছে তার স্বপ্ন, দেশকে ঘিরে হাজার হাজার স্বপ্ন। আমি আজ প্রতিজ্ঞা করলাম আমি তার মতো একজন সফল মানুষ হব। দেশ গড়ার স্বপ্নে আমিও শরিক হব। বাবাকে নিয়ে এখন আর দুঃখ করব না। আমি জানি শাহাদত চৌধুরী হওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু চেষ্টা করা তো সম্ভব। একটা স্বাধীন দেশ শাহাদত চৌধুরীর অপেক্ষায় ছিল শতবর্ষ ধরে। সেলিম আল দীন। বাঙালির যেখানে যা কিছু শ্রেষ্ঠ অর্জন, সেখানেই দাঁড়াতেন তিনি। শৌচি তো সেই অসীম শক্তির দ্রষ্টা, যিনি বহুদূর থেকে গন্ধ পেতেন শুভ ও অশুভের। বাঙালির সুবিশাল ঐতিহ্য আবিষ্কারের প্রচ্ছদ কথা তো তারই অবদান। ওয়ারি বটেশ্বরের গহীন মাটির অন্ধকার তল থেকে খুঁজে আনা আমাদের সভ্যতার ইতিহাসকে তিনিই তো প্রথম তুলে এনেছিলেন দেশবাসীর সামনে। একটা স্বাধীন দেশ শাহাদত চৌধুরীর অপেক্ষায় ছিল শতবর্ষ ধরে। তার অকাল প্রয়াণ আমাদের কপালের অপঘাত চিহ্ন ছাড়া আর কি হতে পারে? মৃত্যু তবু এই মহাপ্রাণকে ছিনিয়ে নিল, সে কি এই জন্য যে এক অশুভ শক্তির কাছে আমরা শেষ অবধি হেরে যাব? কিন্তু না, আমরা হারতে হারতে জিতে যাওয়া জাতি। আমরা মরতে মরতে মার মুখ হয়ে ওঠা জনপদ। অনেক লাঞ্ছনার শেষে আমরা কিন্তু ক্ষিপ্ত বাঘের মতোই ঝাঁপিয়ে পড়ি শত্রুর উপর। বাঙালির ইতিহাসের ধমনী যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন এই সত্যটাকে। আজ সমগ্র জাতির অশুভ অন্ধকারের দিকে পা বাড়ানোর কালে একজন শাহাদত চৌধুরীর বড় প্রয়োজন ছিল।
শাহাদত ভাইয়ের স্মরণে কবি শামসুর রহমান তার কবিতা শেষ চেয়ারের গদি ছেড়ে কবিতায় অভিব্যক্তি জানিয়েছেন তার কবিতার মাধ্যমে। যখন প্রথম দেখি সেই স্বল্পভাষী, প্রায় নিঝুম, নিঃশব্দ, কিছুতেই বুঝিনি অন্তরে তার উদ্দাম বিদ্রোহী যুবক লুকানো ছিল। স্বীকার করতে বাধা নেই, বয়সে আমার চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও ক্রমশ তাকে কোনো কোনো ক্ষেত্রে তাকে আমি শ্রেয় মেনে নিই, যদিও সে হেসে আমার শ্রেয়তা মেনে নিত তার পরিচিতদের সকলের কাছে। মনে পড়ে বহুদিন আগে সেই যুবা শাহাদত চৌধুরী এবং তার এক জলজলে বিদ্রোহী বান্ধব সন্ধ্যাবেলা হলেন হাজির এক বিদ্রোহী কাজের মতলব নিয়ে, আর সেই সঙ্গে তাদের কথায় ফুটে ওঠে অপরূপ ফুলঝুরি সুগন্ধ হয়ে শুনি আমি আগামীর নবীন দলিল। শাহাদত চৌধুরী নিজের অন্তরের জ্বলন্ত আগুন প্রিয় মাতৃভূমির কল্যাণে করেছেন অর্পণ সর্বদা হাসি মুখে। তার দেশপ্রেমের স্বাক্ষর আমার স্মৃতিকে চিরদিন করবে উজ্জ্বল। যেমন বিশিষ্ট হাসি তার ভেসে থাকে যখন কাজের শেষে চেয়ারের গদি ছেড়ে যেতেন একদা। ডক্টর আনিসুজ্জামান স্যার সদ্য প্রয়াত আমাদের প্রিয় ভাজন। দৈনিক বাংলা গ্রুপ থেকে সাপ্তাহিক বিচিত্রা বের হয়। শাহাদত তাতে যোগ দেয় সহকারী সম্পাদক হিসেবে। তার পরিকল্পনা মাফিক অহরার আহমেদ ওরফে বাবলু আমার সাক্ষাৎকার নেয় মুক্তিযুদ্ধের দিনগুলো নিয়ে। তাতে বলেছিলাম আত্মরক্ষা করতে গিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ি আমরা অনেকে। কথাটা কারো ভালো লেগেছিল, কারো ভালো লাগেনি। তখন থেকে বিচিত্রাই শাহাদাতের ধ্যান জ্ঞান হয়ে গেল। সে তার সহযোগী সম্পাদক হলো, নিজের মতো করে গড়ে তুলল পত্রিকাটি। অল্পকালের মধ্যে তা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। শাহাদাত ভেবে চিনতে অনুসন্ধানী প্রতিবেদন ছাপাতে লাগল প্রচ্ছদ কাহিনী রূপে। রণবীর টাকায়ের আবির্ভাব ঘটল বিচিত্রার পাতায় পাতায়। তাঁর আঁকা কার্টুন দিয়ে বিজ্ঞাপন বের হতে লাগল। ব্যক্তিগত বিজ্ঞাপনের একটি পাতা দেখা দিল। এমন বহু উদ্ভাবনের বিচিত্র হয়ে উঠল পত্রিকাটি। বিচিত্রা শুধু বিনোদন পত্রিকা নয়, সমাজ সংস্কৃতি বিষয়ে উল্লেখযোগ্য কাগজ হয়ে উঠল। শুধু জনপ্রিয় হল তা নয়, জনমত গঠনেও কার্যকর ভূমিকা রাখল। সিরিয়াসনেস ও বিনোদনের যুগল বন্ধন। আব্দুল্লাহ আবু সাইদ। ৬০ দশক যুগের মানুষ শাহাদত চৌধুরী এবং আমরা প্রায় একই বয়সের ছিলাম। তখন তিনি ছিলেন আর্ট কলেজের ছাত্র এবং কবিতা প্রেমিক। গ্রিক ম্যাথোলজিতে আছে কবিতা প্রেমিক এবং চিত্রকলার দেবী হচ্ছে দুই বোন। তো যারা কবি হয় তারা সাধারণত চিত্রকলার প্রতি অনুরাগী হয়, আবার যারা চিত্রশিল্পী তাদের কবিতাকে ভালোবাসতে দেখা যায়। শাহাদত চৌধুরীর মধ্যে আমি কবিতা প্রেম দেখেছি। বহু কবিতা তিনি মুখে মুখে বলতেন এবং তিনি খুবই ইমোশনাল ও প্যাশনেট মানুষ ছিলেন। তিনি যখন কিছু বলতেন তখন সেই কথাগুলো একেবারে ভেতর থেকে উঠে আসত এবং অত্যন্ত জোরের সঙ্গে উঠে আসত। তার একটা জীবন দৃষ্টিও ছিল। আরেকটি বিষয় তার মধ্যে আমি দেখেছি, সাপ্তাহিক বিচিত্রায় বিষয়টা বেশি দেখা যেত। সেটা হচ্ছে একসঙ্গে সিরিয়াসনেস এবং বিনোদনকে এক জায়গায় নিয়ে আসার ক্ষমতা তার ছিল, যে কারণে বিচিত্রা এত জনপ্রিয় হয়েছিল। শাহাদত আমার সম্পাদক সৈয়দ শামসুল হক।
শাহাদতের একটা খেয়ালি অভ্যাস ছিল, আমার চেনা আর কারোর মধ্যে আগে পরে কখনই দেখিনি, দেখবও না। অবিরাম তিনি কাগজ ছিঁড়তেন। সেদিন ভোরে যখন খবর এলো তিনি আর নেই, তার ওই ছবিটাই সর্বপ্রথমে আমার মনে পড়ল। দৈনিক বাংলা ভবনে বিচিত্রা সাপ্তাহিকের আপিস ঘর, তার ভেতরে পার্টিশন দেয়া খুব চাপা একটা ছোট্ট ছিল শাহাদতের বসবার জায়গাটি। ভালো করে তারই চেয়ার বসে না, অতিথিদের তো খুবই চাপাচাপি করে বসতে হয়। স্পষ্ট এখন দেখে উঠি যেন এখনো আপিসটা আছে, যেন এখনো গেলেই শাহাদতকে পাব। পেছনের দেয়ালে বইয়ের তাক, টেবিলের ওপারে শাহাদত বসে আছেন আর কাগজ ছিঁড়ছেন। পত্রিকার সব অফিসেই সবার টেবিলে থাকে নিউজ প্রিন্ট কাগজের প্যাড। শাহাদত প্যাড টেনে নিতেন, একটা একটা করে পাতা খসিয়ে লম্বা ফালি করে ছিঁড়তেন আর ঝুড়িতে ফেলতেন। বিশেষ করে পছন্দের কেউ এলে তো কথাই নেই, কাগজ ছেঁড়া তখন তার উৎসব হয়ে উঠত। ওই থেকে বোধহয় একটা সংকেতও পাওয়া যেত যে অতিথিটি তার কত কাছের মানুষ। আমি যখনই যেতাম বিচিত্রা অফিসে, আর শাহাদত মত্ত হয়ে উঠতেন কাগজ ছেঁড়ায়, বারণ করতাম, কতবারই না করেছি। সঙ্গে সঙ্গে জিভ কেটে প্যাডটা সরিয়ে রাখতেন অনেক তফাতে। কিন্তু খ্যালিপানা যাবে কোথায়? কখন আবার টেনে নিতেন প্যাড, কখন আবার ফালি ফালি করে কাগজ ছেঁড়া শুরু করতেন। কতবার জিজ্ঞেস করেছি, কাগজ ছেড়েন কেন? স্থলিত হাসি নিয়ে তিনি ছোট্ট করে বলতেন, কি জানি। গোলাম মোর্তজা সম্পাদনা করেছেন শাহাদত চৌধুরীর স্মারক গ্রন্থটি, আর তা না পেলে হয়তো আজকের এই আয়োজনটি করা সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গল্প বলায় তার কোনো ক্লান্তি ছিল না। যুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের অনর্গল বলে যেতেন। নিউজ প্রিন্টের প্যাড ছিঁড়ছেন আর কথা বলছেন, কখনো হাসি কখনো কান্না। খালেদ মোশাররফ বা ক্যাপ্টেন হায়দার প্রসঙ্গে কথা বলতে গেলে আবেগ ধরে রাখতে পারতেন না। মোটা ফ্রেমের চশমার নিচ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। কথা বন্ধ, সামান্য সময়ের জন্য আবার গল্প। তিনি সারা জীবন বলেছেন অনেক, লিখেছেন তারও বেশি, লেখেননি প্রায় কিছুই। কেন লিখছেন না? এটা ছিল তার সহকর্মীদের প্রায় প্রতিদিনের প্রশ্ন। এখনো সময় করতে পারছি না। অথবা বলতেন এভাবে, আমি ৭১-এর ৯ মাসকে প্রত্যক্ষ করতে চাই বড় ক্যানভাসে, যার জন্য সময় তো প্রয়োজনই। কেন লিখছি না এই প্রশ্ন নিজেকে করলে উত্তর পাই না। ৭১-এর গেরিলা শাহাদত চৌধুরীর কথা বলছি বিচিত্রা সাপ্তাহিক ২০০০ সম্পাদক শাহাদত চৌধুরীর কথা। বাংলাদেশের সংবাদপত্র জগতে বিচিত্রা একটি ইতিহাস। সাপ্তাহিক ২০০০ সেই ইতিহাসেরই ধারাবাহিকতা, আর এই ইতিহাসের স্রষ্টা শাহাদত চৌধুরী। তাঁকে চেনার আনন্দ বেদনা। অধ্যাপক আসিফ নজরুল। শাহাদত চৌধুরী ছিলেন সকল অর্থেই অসামান্য একজন মানুষ। তিনি শুধু সাংবাদিক নির্মাণ করতেন না, তিনি তার সংস্পর্শে আসা মানুষের মানস জগৎ নির্মাণ করে দিতেন। শিক্ষকের মতো নীতিবাক্য শুনিয়ে নয়, কৌশলী বাকচাতুর্যে নয়, খুব নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে নয়, তিনি তার মতো করে গল্প করতেন।
মুক্তিযুদ্ধ, রিও ডি জেনেরিওর পরিবেশ সম্মেলন, আয়াতুল্লাহ খোমেনি, বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, বখতিয়ার খলজি। কোথা থেকে কোথায় যেত তার গল্প। শিক্ষা ব্যবস্থা নিয়ে গল্প করতে করতে তিনি ব্ল্যাক হোল কি তা বলতে থাকতেন। ঢেউ টার্নারের মিডিয়া সাম্রাজ্য থেকে কখন যে তিনি লালন গীতির আলোচনা শুরু করতেন। তিনি রবীন্দ্রনাথকে জানতেন, ফররুখ আহমেদকেও, আনা ক্যারেনিনা নিয়েও বলতেন, আলবেয়ার কাম্য নিয়েও। নদী ভাঙন কেন হয় তাও ব্যাখ্যা করতে পারতেন। নতুন শহর কিভাবে হয় তাও নাগরিকদের বোঝাতে পারতেন। কোনো কোটেশন না, অন্য কারো ব্যাখ্যা না, কোনো দুর্বেদ্য শব্দচয়ন না। তিনি বলতেন নিজের ভাষায়, একেবারে নিজের ব্যাখ্যায়। তিনি তরুণদের সাথেই গল্প করতেন বেশি। গল্প শুনি, চা খাই, আর শাহাদত চৌধুরীর সামনে সিগারেট টানি। কেমন করে কখন যেন দেখি বদলে গেছে আমার সকল জীবন ভাবনা, দেখার দৃষ্টিভঙ্গি, প্রকাশ করার ধরন। ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি হয় আমার। যাব নাকি যাব না তাকে জিজ্ঞেস করি। তিনি অবলীলায় বলেন, ইচ্ছে হলে যাও, খারাপ লাগলে আবার বিচিত্রায় চলে এসো। তাকে ছেড়ে থাকা যেত না কোথাও। 30 দিন পর আবার চলে আসি বিচিত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি হলে থেকে যাই বিচিত্রার প্রদায়ক হিসাবে। লন্ডনে পড়তে গেলে লন্ডন প্রতিনিধি হয়ে জুড়ে থাকি বিচিত্রায়। তাকে কখনো বলিনি বিচিত্রায় ও পরে সাপ্তাহিক 2000-এ কোনো না কোনোভাবে থাকা ছিল আসলে তার সঙ্গে থাকার জন্যই, তার পৃথিবী দেখার জন্যই, তার আশেপাশে থেকে নিজেকে সমৃদ্ধ করার উদ্দেশ্যই।